গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, কে কে ছিল ওই সময়, কে কে ছিল দিদি? ওর অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টায় এসছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব। ও তো 1-1.5 বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে তুই আসবি, তারপরেই ঘর করবো। কেন জানি না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না, আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে। বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। ও ছিল ওর দুজন অফিস কলিগ ছিল, হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা, সারা রাত ছিল? হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বলছো ওর বান্ধবী ছিল, সেও অ্যাকম্পানি করছিল? যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স, আমি বলছি কী হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম, তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারো দিকে তাকাইনি, বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট, ওইসব না করে গাড়িতে তারপরে সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওই হতে গেল। সৃঞ্জয় ওরফে প্রীতম সাপুরজির যে আবাসনে থাকতেন সেখান থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, এই গোটা বিষয়টা সামনে এলো কখন? একেবারে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, এইটা কখন জানা গেল? প্রতিবেশীরা কি বলছেন আবাসনে আর যারা থাকেন? দেখো, সেটা হচ্ছে যে প্রতিবেশীদের যেটা বক্তব্য তা হচ্ছে বেলা 10টা নাগাদ ওর বাড়িতে যে ভদ্রমহিলা রান্না করতে আসতেন তিনি প্রথম প্রতিবেশীদের খবর দেন, এবং একটা ফ্লোরের মধ্যেই কিন্তু পরপর 3টে ফ্ল্যাট রয়েছে। ফলে প্রতিবেশীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ভেতরে যান এবং তারা গিয়ে দেখেন যে ওখানে প্রীতম শুয়ে রয়েছে খাটের ওপরে, তার খালি গা এবং একটা বারমুডা পরা, এবং তার এক বন্ধু সে কিন্তু তখনও চেষ্টা করছে, যেহেতু একেবারে সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ফলে সে চেষ্টা করছে যে কোনোভাবে তাপ তৈরি করে যদি তাকে একটু সুস্থ করা যায়। এবং তার যে বান্ধবী সে কিন্তু পাগলের মতন কান্নাকাটি করছে এবং বিভিন্ন জায়গায় ফোন করছে। প্রতিবেশীরা গিয়েও কিন্তু তারা চেষ্টা করেন যে যদি স্বাভাবিকভাবে তার জ্ঞান ফেরানো যায়। ইতিমধ্যেই রিঙ্কু মজুমদারকে খবর পাঠানো হয় তার মাকে, তার মা চলে আসেন এবং তার মায়ের গাড়িতে করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই একথা এক বাক্যে বলেছেন যে এই প্রীতম সম্পর্কে তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, বরঞ্চ হাসি খুশি একটি ছেলে, তিনি প্রায় সবার সাথেই মিশতেন, কিন্তু দীর্ঘ সময় যেহেতু তাকে অফিসে কাটাতে হতো তাই সাধারণত বেশি রাতের দিকে তিনি বাড়িতে আসতেন এবং বাড়িতে তার বন্ধুরা কিন্তু নিয়মিতভাবেই আসতেন। তার একটা বন্ধু পরিজন ছিল এবং স্থানীয় যারা বাসিন্দা, তার যারা প্রতিবেশী একেবারে নেক্সট ডোর নেইবার যারা, তারাও কিন্তু একই কথা বলেছেন যে প্রীতমের সাথে তাদের হয়তো খুব কম কথা হতো, কিন্তু এই বান্ধবী তার বাড়িতে মাঝে মধ্যেই আসতেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি কিন্তু সাহায্য করতেন। ফলে সব মিলে দেখো, আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা যখন এই বাড়িতে এসেছিলাম সেই সময় ছিল একটা খুশির হাট, কারণ রিঙ্কু মজুমদার তিনি যাচ্ছিলেন বিয়ে করতে, ঠিক এরকম সময়। আর আজকে হচ্ছে গোটা বাড়ির সামনে একরাশ অন্ধকার। আমরা কিছুক্ষণ আগেও তার বাড়ির সামনে পর্যন্ত ছিলাম এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ সকাল থেকে মোতায়েন ছিল, পুলিশের আধিকারিকরাও ছিলেন, কিন্তু ময়না রিপোর্ট আসার
পর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ কিন্তু এখান থেকে কার্যত সরে যায়। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো ফরেন্সিক টিম বা কেউ আসবে কিনা, তারা কিন্তু জানিয়েছেন যে এখনও পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা সবাই মনে করছেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি মৃত্যু। মাত্র 25-26 বছরের একজন যুবককে যে এইভাবে চলে যেতে হবে, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না। অনেকে মেনে নিতে পারেননি, অনেকে কল্পনাও করতে পারেননি এভাবে হঠাৎ করে একজন সত্যি 26 বছরের তরতাজা তরুণের এরকম মৃত্যু কেউ মেনেও নিতে পারছেন না। আমি এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো প্রীতমের বাবা, তিনি কি বলছেন। শোক বিহ্বল তার বাবা। কবে কথা হয়েছে শেষ? কালকে কথা বলেছিল? না 10 days নার্ভের কোনো সমস্যার ওষুধ খেত? ওষুধ খেত। হ্যাঁ, কিন্তু মানে এই শারীরিক সমস্যাটা কি হঠাৎ করে, মানে কোনো শারীরিক সমস্যার কারণে কি? বলতে পারছি না, আমার সাথে তো মানে ও থাকতো কলকাতা, আমি থাকতাম হালিশহর। আচ্ছা, বাট বলেছিল মানে আফটার 15 days আমি যাবো বাবা। হ্যাঁ। তারপরে হঠাৎ করে খবর পেলাম আর এখন পোস্টমর্টমের পরে জানতে পারবো। কোনো মানসিক অবসাদে কি ভুগছিল একা থাকার কারণে? এরকমও কিছু বলেনি, আমাকে বলেছিল তোমার ওখানে যাবে। আনুমানিক একটা সময় পাওয়া যাচ্ছে যে 10:30 নাগাদ, যখন তার একেবারে সৃঞ্জয়ের বাড়িতে রান্নার যিনি কাজ করেন তিনি প্রথম বিষয়টা দেখতে পান এবং তারপর রিঙ্কু মজুমদারকে খবর দেন। তারপর রিঙ্কু মজুমদার দ্রুত এই বাড়িতে আসেন। এখান থেকে নিয়ে যাওয়া হয় ওহাইও হাসপাতালে, কাছেই যে হাসপাতাল রয়েছে। মোটামুটি 10:50 নাগাদ ঠিক কীরকম অবস্থায় নিয়ে আসা হয়, সেই সময় কীরকম তার শারীরিক পরিস্থিতি ছিল, চিকিৎসকেরা কি বলছেন, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। রাখবো আপনাদের জন্য। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের পুত্রের অস্বাভাবিক মৃত্যু। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে। যে হাসপাতালে প্রথম নিয়ে আসা হয়েছিল সেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন এবং তারা স্পষ্টত যেটা জানাচ্ছেন যে ঠিক এখানে একটি প্রাইভেট কারে নিয়ে আসা হয়েছিল এবং তারপর এখান থেকে চলে যায়। কটার সময় নিয়ে আসা হয়েছিল? 50। আচ্ছা, কাকে নিয়ে আসা হয়েছিল? ওই সৃঞ্জয় মজুমদার দেখতে পাইনি, এমনি পেশেন্ট গেছে সেইটাই কজন ছিল সেখানে মোটামুটি বলতে পারবো না। হাসপাতাল থেকে কি মৃত বলে ঘোষণা করে দিয়েছিল? হ্যাঁ, যখন মৃত বলে ঘোষণা করেছে তারপরে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে। কটার সময়? অ্যাম্বুলেন্স এসে 11:35 নিয়ে গেছে 12:29। তারা যেটা জানাচ্ছেন যে মৃত বলে ঘোষণা করে দেওয়ার পর অ্যাম্বুলেন্সের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা এবং তারপর প্রাইভেট কারে যারা এসেছিলেন তারাই অ্যাম্বুলেন্সে সৃঞ্জয় মজুমদারকে সেখানে তুলে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান বলে জানা যাচ্ছে। ঘটনার পর হাসপাতালে আসে পুলিশও। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, নিউ টাউন। কালকে সঙ্গে প্ল্যান ছিল আমার সঙ্গে, আমার বাড়ি চলে আসবে রাত্রেবেলা না, তারপরে ও থাকবে, তারপর ওকে নিয়ে আমরা একসঙ্গে দুর্গাপুর ঘুরতে যাবো। তা রাত্রে ওর রীতিমতো 9টা 9:30 অব্দি ওয়েট করেছিলাম, তো আসেনি। তারপরে ভাবলাম ঠিক আছে ও আসছে না, আমি চলেই যাই। তারপর রাত্রে আমাকে ফোন করলো 10:30 11টা অব্দি কথা হয়েছে ওর সঙ্গে। দাদু আমি ঘুমিয়ে পড়েছিলাম, অফিস থেকে এসে টায়ার্ড হয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমি যেতে পারলাম না। তুমি এক কাজ করো, কালকে সকালে আমি 8টার সময় দাঁড়াবো ওই সায়েন্স সিটির ওখানে, তুমি আমাকে পিক আপ করে নিয়ে যাও, তাহলে তোমার সাথে চলে যাবো। আমার কোনো ব্যাপার না, তুই সকালে ডাইরেক্ট আমার বাড়ি চলে আয়, অথবা তুই যদি মনে করিস ওইখানে দাঁড়াবি তাহলে তোকে আমি সায়েন্স সিটির ওখান থেকে পিক আপ করে নিয়ে তোকে নিয়ে চলে যাবো দুর্গাপুর। তারপরে সকালে আমি অনেকবার ফোন করলাম, ও ফোনটা আমি ভয়েস মেসেজ চলে যাচ্ছিল বারবার। তারপরে কি করব, তারপরে ভাবলাম হয়তো ঘুমাচ্ছে এখনো। হ্যাঁ, তারপরে আমরা বেরিয়ে গেছি, চলে এসেছি। তারপরে আমি এখন যখন দুর্গাপুর ঢুকে গেছি তখন খবরটা পেলাম যে একটা বাজে সংবাদটা পেলাম আর কি। মা বিয়ে করাতে ও খুবই খুশি ছিল এবং কোনো চেঞ্জেস তো দেখিনি ওর মধ্যে, এবং বলতে গেলে খুশি বেশি করেছিল বিয়ে হওয়াতে। 1 মাস আগেও যে বাড়ি একেবারে আনন্দ উৎসব মুখর ছিল, রিঙ্কু মজুমদার তিনি বিয়ে করতে চলেছেন, নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন এবং সেই 1 মাসের মধ্যে সেই বাড়িতেই এখন শোকের আবহ। 1 মাস আগে যখন বিয়ে হচ্ছে রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের, গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত আনন্দিত ছিলেন সৃঞ্জয় ওরফে প্রীতম এবং গোটা বিষয়টাকে তিনি স্বাগত জানিয়েছিলেন, খোলা মনে স্বীকার করেছেন সামাজিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তার মা। এইভাবে তিনি গোটা বিষয়টা দেখেছেন। সেদিন আমরা কথা বলেছিলাম সৃঞ্জয়ের সঙ্গে, কি বলেছিলেন সেদিন। আজকে এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি এটা ভেবে। উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মা নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি, আমি খুবই কন্টেন্ট, আর আমি অ্যাপ্রিসিয়েটই করেছি ওনার ডিসিশনটাকে।
আগেও করেছি, এখনো করছি, আর ভবিষ্যতেও করব। কারণ আমার মামায় প্রচন্ড ভালোবাসে, আমি আমাকে প্রচন্ড ভালোবাসি, দেয়ারফর ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি। মাও কিন্তু বারবার আপনার কথা আজকে বলেছেন যে আমার ছেলে ভীষণ ভাবেই আমার পাশে আছে। আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যতটা আমার সামর্থ্য, যতটা আমার জন্য সম্ভব হয়, আমি ওনার পাশে আছি, থাকবো মানসিকভাবে তো আছি। প্লাস ওনার যে কোনো মোরাল সাপোর্টে আমি সবসময় ওনাকে সাপোর্ট করে এসেছি, কারণ ওনার ডিসিশনস গুলো আমার সবসময় আমি দেখেছি যে প্রচন্ড স্বচ্ছ হয় এবং লজিক্যাল হয়। তো আমি কোনোদিনই ছোটবেলা থেকে এখন অব্দি কোনো ডিসিশনকে আমি ফেলতে পারিনি, কারণ আমার জন্য ওনার মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিকভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে, আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট।